প্রার্থনা দাদির দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, বুড়ি সব দোষ তোমার। বুড়ো হয়ে গেছে, এখনো মাথার ভূত সত্যি সত্যি হয়নি। বললেই তো হতো আশ্রমে গেছে, তা না হলে হাঁকতে গেছে। হাঁকতে কথাগুলো বলে রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে এলো প্রার্থনা। তার মান সম্মান আর রাখলো না এই বুড়ি। এই বুড়ির মুখ দিয়ে যখন তখন বেফাঁস কথা বেরিয়ে আসে। আর এই বুড়ির ছোট্ট নাতি তো আছেই, প্রার্থনা সরকার। সরকার বাড়ির ছোট মেয়ে, বয়স 17 ছিল বছর, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। 4 বছর বয়সে মাকে হারিয়ে বাড়ির অন্য সকল সদস্যর কাছে অতি আদরে বড় হয়েছে সে। বাবার আদরের রাজকন্যা, ভাইয়ের কলিজের টুকরো, বাড়ির প্রত্যেকটা সদস্য চোখের মণি বলা যায়। ছোট্ট ভাই জিসানের সঙ্গে সাপে নেউলের সম্পর্ক তার। 2 বছরের ছোট বড় দুজন। জিসানের বাবা বিল্লাস সরকার বাড়ির বড় ছেলে। ওনার 2 ছেলে 1 মেয়ে। সবার বড় সায়ন, তারপর মিলি, তারপর জিসান। বিল্লাল সরকারের ছোট ভাই বায়েজিদ সরকার। উনার 1 ছেলে 1 মেয়ে। ছেলে রোহান, মেয়ে প্রার্থনা। স্ত্রীকে হারিয়েছে 13 বছর। স্ত্রীকে হারানোর পর নতুন কোনো করে আর সংসার বাঁধেনি। ছেলে মেয়েকে নিয়েই বাকি জীবন পার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। প্রার্থনা কলেজে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে নিচে নেমে এলো। সোফার উপর ব্যাগটা রেখে ডাইনিং রুমে প্রবেশ করলো সে। চেয়ারে বসে থাকা জিসান খেয়ে ফেলে খেলার মতো করে লোক দিতে তার দিকে। প্রার্থনাও কড়া চোখে চেয়ে চেয়ার টেনে বসে পড়ল। জিসানের মা কল্পনা বেগম প্রার্থনার নাস্তা প্লেট সাজিয়ে প্রার্থনার সামনে দিল। প্রার্থনার মা মারা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত মায়ের আদর ভালোবাসা তিনি দিয়ে আসছেন প্রার্থনাকে। নিজের মেয়ে আর প্রার্থনার মধ্যে কোনোদিন কোনো ভেদাভেদ করেননি। খাওয়া শেষ করে ব্যাগ কাঁধে ঝুলিয়ে ব্যস্ত পায়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো প্রার্থনা। রাস্তা আসতে দেখতে হলো তুবার সঙ্গে। প্রার্থনাকে দেখে তুবা মুচকে মুচকে হাসতে লাগলো গতকালের কথাগুলো স্মরণ করে। গতকাল সকালে সে প্রার্থনার ফোনে কল করে। কথা বলতে গিয়ে বুঝতে পারে প্রার্থনা কিছু একটা নিয়ে ভীষণ ক্ষেপে আছে। কি হয়েছে জিজ্ঞেস করার পর প্রার্থনা সবটা বলে তাকে। তুবাকে হাসতে দেখে প্রার্থনা বুঝতে পারলো বজ্জাত মেয়েটা কি ভাবছে আর এভাবে হাসছে। রাগী চোখে তাকিয়ে কর্কশ গলায় বলল, ভ্যাটকারিম না, মা রবে কিন্তু। তুবা ফিক করে হেসে ফেলল। প্রার্থনা ধূপ করে একটা লাগিয়ে দিল তুবার পিঠে। তুবা তবুও হাসতে হাসতে বলল, ভাই বিশ্বাস কর, গতকাল হাসতে হাসতে আমার পেটে খিল ধরে গিয়েছিল। যখনই মনে পড়ে তখনই হাসি পায়। দাদি আর ফুপি বকা খেয়েছি, মায়ের কাছে ঝাড়ু বাড়ি খেয়েছি, তবুও হাসি বন্ধ হয় না। এখন আবার তোর হাতেও কিল খেলাম, আরেকবার দিব, দাঁত ঢাক তাড়াতাড়ি। তুবা হাসতে হাসতে বলল, ভাই তুই যতই রেগে রেগে কথা বলিস না কেন, তোর কণ্ঠস্বর শুনলে শুধু শুনতে ইচ্ছে করে আমার। ইস, তোর কত কণ্ঠস্বর, এত কিউট আর সুইট কেন? তোর মতো নির্লজ্জ আমি আর একটাও দেখিনি। দেখবি কিভাবে? দ্বিতীয়টা তো নেই। আমি ছেলে হলে তোকে কিডন্যাপ করে বিয়ে করে ফেলতাম। তোর এই মধুর কণ্ঠস্বর সারা জীবন শেয়ারের জন্য। প্রার্থনা সারু চোখে তুবার দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকালো। তুবা তার হাত ধরে হাঁটতে লাগলো মুচকি মুচকি হাসতে হাসতে। তুবা প্রার্থনার ছোটবেলার বন্ধু। সে কিন্ডার গার্ডেন থেকে একসঙ্গে লেখাপড়া করেছে তারা। এই দুজন দুজনে কে ছাড়া আর কোনো বন্ধু বানায়নি। প্রার্থনার একমাত্র বন্ধু তুবা, আর তুবার একমাত্র বন্ধু প্রার্থনা। কলেজের ছুটির পর হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা হয়েছে প্রার্থনার তুবা। মাঝ রাস্তা পর্যন্ত আসতে প্রার্থনার সামনে একটা ছেলে লাল টকটকে গোলাপ ফুল হাতে হাঁটু গেজে বসে পড়ল। প্রার্থনা আর তুবা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ছেলেটা গোলাপ ফুল বাড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। প্রার্থনা কপালে কয়েক ভাঁজ ফেলে সারো চোখে ছেলেটাকে দেখলো কিছুক্ষণ। পরনে লাল টুকটুকে
টি শার্ট আর কালো হাফ প্যান্ট। চুলগুলো ভীষণ সুন্দর, ফুল বাড়িয়ে দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে প্রার্থনার মুখের দিকে। প্রার্থনা ঝুঁকে ফুলটা হাতে নিয়ে বলে, এই বাচ্চা, সোজা হয়ে দাঁড়াও। ছেলেটা সোজা হয়ে দাঁড়ালো। নাম কি তোমার? আহাত খান। তোমাকে এসব কে শিখিয়ে দিয়েছে? কেউ না। ফুল কোথায় পেয়েছো? পাশের বাসা থেকে এনেছি চুরি করে। না। বয়স কত তোমার? ছেলেটা দুই হাত তুলে ৮টা আঙুল দেখিয়ে বলল, ৮। কোন ক্লাসে পড়ো? ডান হাত তুলে দুটো আঙুল দেখিয়ে বলল, 2তে। প্রার্থনা ছেলেটার পরিপাটি চুলগুলো এলোমেলো করে দিতে দিতে বলল, যখন অনার্স ২য় বর্ষে উঠবে তখন প্রপোজ করবে। আমি অ্যাকসেপ্ট করে নেব। এখন বাসায় গিয়ে ক খ আর 1 2 শেখো, ঠিক আছে? যাও, বাসায় যাও। অনার্স ২য় বর্ষে উঠলে তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে? হ্যাঁ। এখন বাসায় গিয়ে ফিডার খেতে বসো। প্রার্থনার ফুলের ঘ্রাণ নিতে নিতে ছেলেটাকে পাশ কাটিয়ে সামনের দিকে এগোলো। তুবা হা হা করে হাসতে লাগলো। প্রার্থনাও মুচকি মুচকি হাসছে। ৮ বছরের একটা বাচ্চা ছেলেকে কিনা তাকে বিয়ে করার জন্য প্রপোজ করলো। সেই ক্লাস 7 থেকে সে প্রেমের প্রস্তাব পায়। সবাই তার সিনিয়র থাকে। এই প্রথম কোনো আন্ডার বাচ্চা তাকে প্রপোজ করলো, তাও হাঁটু গেড়ে রোমিও স্টাইলে। ফিক করে হেসে উঠল প্রার্থনা। প্রায় প্রতিদিন কলেজ থেকে ফেরার পথে বাচ্চাটার সঙ্গে দেখা হয় তাদের দুজনের। বাচ্চাটার সঙ্গে আরো কয়েকজন যুবক থাকে। আজ তাদের দেখতে পায়নি প্রার্থনা। নিশ্চয় ও যুবকগুলো বাচ্চাটাকে এসব শিখিয়ে দিয়েছে বলার জন্য। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য ডাইনিং রুমে এলো প্রার্থনা। সায়নের স্ত্রী নীতি তাকে খাবার বেড়ে দিল। প্রার্থনা খেতে খেতে ভাবির মুখের দিকে তাকিয়ে বলে, ভাবি, জানো আজকে কি হয়েছে? নীতি চোয়াল টেনে বসতে বসতে বলল, কি হয়েছে? আজকেও একটা ছেলে আমাকে প্রপোজ করেছে। যেন 10 প্রপোজ নয়, একেবারে বিয়ের জন্য। নীতি বেশ আগ্রহ নিয়েই বলল, তারপর তুমি কি বললে? বললাম, যেদিন অনার্স 2য় বর্ষে উঠবে সেই দিন প্রপোজ অ্যাকসেপ্ট করব। সত্যি? হ্যাঁ। আব্বাবা আর তোমার ভাইয়া আব্বারা আর তোমার ভাইয়া জানতে পারলে জানে মেরে ফেলবে তোমাকে। ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না। ছেলেটা এখন কোন ক্লাসে? 2তে। এই। হ্যাঁ। নীতি অদ্ভুত চোখে তাকিয়ে রইল প্রার্থনার মুখের দিকে। নীতিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বাচ্চা ছেলেটা কাম কর্মকাণ্ড বলতে লাগলো প্রার্থনা। সব শুনে হাসতে হাসতে লাল হয়ে গোল নীতি ফর্সা চেহারা। প্রার্থনাও হাসতে আরো খাচ্ছে। নীতি নিজেকে সামলে বলল, তাই বলে 8 বছরের একটা বাচ্চা? বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আসতে বাড়িতে আমরাও দেখতাম সেই আশিককে। সকিনা বেগম ডাইনিং রুমে প্রবেশ করতে করতে বললেন, কি নিয়ে হাসছো দুজন? নীতি বলল, তেমন কিছুই না দাদি। আপনার সুন্দরী নাতিকে 8 বছরের একটা পুরুষ বিয়ে করতে চেয়েছে। হ্যাঁ। বেড়ার বাড়ি কই? সামনে দাদি। বেড়ার বয়স কত? কইলি নাত বউ। 8। 8? কি? 8 বছর? একখান সাওয়াল আমার নাতিরে বিয়া করব? হ্যাঁ। ওই সাওয়াল বিছানার মুতা বাদ দিয়েছে। সখিনা বেগমের কথা শুনে নীতি আর প্রার্থনা উচ্চ স্বরে হেসে উঠল। সখিনা বেগমও হাসতে লাগলেন দুজনের হাসি দেখে। ঘড়ির কাঁটায় রাত 10টার ঘর পার করেছে অনেকক্ষণ। বালিশের পাশে থাকা প্রার্থনার ফোনটা জোরে জোরে শব্দ করে কাঁপছে। বিরক্তিতে কপাল কুঁচকে গেল মেয়েটার। চোখ বন্ধ রেখে বালিশের পাশে হাতড়ে ফোন খুঁজতে খুঁজতে ঘুম জড়ানো গলায় বলল, কেমন গলা? কল করেছে এত রাতে? ফোন হাতে নিয়ে
ভালোভাবে নাম্বার না দেখেই কল রিসিভ করলো। প্রার্থনা রাত জাগতে পারে না। সে 8:30 থেকে 9টার মধ্যে বেশি ঘুমিয়ে যায়। খুব বেশি হলে রাত 10টা পর্যন্ত কোনো রকমে জেগে থাকতে পারে। এর বেশি জেগে থাকা তার পক্ষে সম্ভব হয় না। রাত 9টার মধ্যে ঘুমিয়ে ফজরের সময় উঠে পড়ে। কানের ওপর ফোনটা চেপে ধরে রক্ষস্যহীন খসখসে গলায় বলে, হ্যালো, কে? আমি হাগার আলী। গলার আওয়াজ আর কথা শুনে প্রার্থনা ঘুমে তো ছুটে পালালোই, সঙ্গে মেসেজ আগ্নেয়গিরির মতো ব্লাস্ট করলো। ওই শালার সঙ্গে নাতি, তুই কেন সাহসে আমার কল করছস? কিছুক্ষণ বাদে ওপাশ থেকে উত্তর এলো, ম্যাডাম প্লিজ আসতে, এত উত্তেজিত হবেন না। এই শালা, তুই কোন সাহসে আবার কল করেছিস আমাকে? এত রেগে যাচ্ছেন কেন? এই, তোর বাড়ি কোথায়? বাংলাদেশে। কোথা থেকে কল করেছিস? বাংলাদেশ থেকে। প্রার্থনা দাঁতে দাঁত চেপে বলল, তোর বাড়ি যে বাংলাদেশে, আর তুই যে বাংলাদেশে বসে কল করেছিস, এটা বোঝার মতো কমন সেন্স আমার আছে রে মাঙ্গের নাতি। তুই থাকিস কোথায় সেটা জিজ্ঞেস করেছি আমি। বাংলাদেশে। আল্লাহ গো, আর একটু ধৈর্য দান করো। এই বাপ বেটা, আমি জিজ্ঞেস করেছি তুই বাংলাদেশে কোন জায়গা থেকে কল করেছিস? ঢাকা থেকে। ঢাকার কোন জায়গা থেকে? কেন? শ্বশুরবাড়ি কেমন সেটা দেখতে আসবেন? এই শালা মাঙ্গের পোলা, ঘরে চাও, তোরে সামনে পাইলে আমি এখন কি যে করতাম রে। ওপাশ থেকে কয়েকজন পুরুষ হা হা করে হাসির আওয়াজে ভেসে এলো। তারপরই কল কেটে গেল। প্রার্থনা দাঁতে দাঁত পিষে বকতে লাগলো। নাম্বারটা ব্লক করে চোখ বন্ধ করতেই ফোনটা আবার কেঁপে উঠল। চোয়াল শক্ত করে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল প্রার্থনা। স্মরণ হলো ছেলেটা তাকে হাগা রানী বলে সম্বোধন করেছিল, যা জিসানও করেছিল। এই ছেলে কোনোভাবে জিসানের ফ্রেন্ড নয় তো? জিসান ইচ্ছে করে তাকে রাগানোর জন্য এসব করাচ্ছে না তো তার বন্ধুর দিকে? 5 মিনিট আগে আমি হাঁটতে গিয়েছিলাম, এটা এখন আমার বাড়ির সবাই জানে। রুম থেকে বের হলেই খাড়াচ্ছে ভাই বোনেরা, খেপাচ্ছে ভাই বোনেরা, চিনি না জানি না, বেড়া জানি হাগা পেছনে। কেমনটা লাগে তুই বল? প্রার্থনার কথা শুনে তার বান্ধবী তুবা কোনো রকম নিজের হাসি চেপে ধরে বলল, কাহিনী কি ঘটেছে শুরু থেকে বল ভাই। প্রার্থনা ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আমি ওয়াশরুমে গেছি, সেই মুহূর্তে আমার ফোনে কল এসেছে। তখনই আবার দাদি আসে আমার রুমে। ফোন বাজতে দেখে আমার ডাকতে শুরু করে। ভাই, আমি বের হওয়ার মতো অবস্থায় নেই। আমার ওই বুড়ি ডাকও বন্ধ হয়ে হচ্ছে না। বাধ্য হয়ে ভেতর থেকে সাড়া দিয়ে বললাম, আমি ওয়াশরুমে আছি, কে কল করেছে রিসিভ করে কথা বলো তুমি। সে কল রিসিভ করে কথা বলতে শুরু করে। ওপাশ থেকে জিজ্ঞেস করেছে ফোনের মালিক কোথায়। জাউরাগুড়ি বলতে হাঁকতে গেছে। ভাই একবারও দুইবার বলে তবুও একটা কথা ছিল। ওপাশে লোকটা দাদির কথা শুনতে পেয়েছিল কি জানি না, সেও বোধহয় বারবার জিজ্ঞেস করেছিল কোথায় গেছে। এদিকে বুড়ির গলা ফাটিয়ে বারবার বলেছে, হাঁকতে গেছে, হাঁকতে গেছে। হ্যাঁ, গেছে, প্রার্থনা হাঁটতে গেছে। বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল ফোনের কানে ধরেই। জানিস তো, বুড়ির গলার আওয়াজ কেমন পুরো বাড়ি মানুষে শুনে ফেলেছে আমি হাঁটতে গেছি। কোনো রকমে ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন, সিঁড়ির দিকে এগিয়ে দেখি বুড়ি সিঁড়ি বেয়ে নামতে নামতেই তখনও কথা বলেছে ফোনে। ডাকতে ডাকতে দিঘির কাছে যাওয়ার আগে কল কেটে দিয়েছে ওপাশ থেকে। কে কল করেছে জিজ্ঞেস করতে বলল রং নাম্বার। কেন? বেড়া কাকে কল করতে গিয়ে যেন ভুল করে আমার ফোনে কল ফেলেছে। প্রার্থনার কথা শেষ হতে ফোনের ওপাশে থাকা তুবা হা হা করে হাসতে লাগলো। প্রার্থনা দাঁত কিরমির করে বলল, তোর হাসি পাচ্ছে। তুবা কোনো কথা বলতে পারছে না হাসির কারণে। প্রার্থনা রেগে মেগে কল কেটে দিল। সে দুঃখের কথা বলবে আর ওই বজ্জাত মেয়ে হাসছে। সামনে পেলে সব দাঁত ভেঙে দেবে সে। প্রার্থনার চাচাতো বোন মিলে রুমের দরজায় দাঁড়িয়ে বলল, কিরে প্রার্থনা, এতক্ষণ ধরে ডাকছি শুনতে পাচ্ছিস না? খেতে আয়। প্রার্থনা চোয়াল শক্ত করে বলল,
খাবো না আমি। ঢং না করে খেতে আয় তো, দ্রুত কিছু বলবে না এখন। প্রার্থনা নড়াচড়া না দেখে মিল ভেতরে এসে তার হাত ধরে টেনে নিয়ে বের হতে হলো রুম থেকে। গভীর ঘুমে বিভোর প্রার্থনা। সেই মুহূর্তে তার ফোনটা বেজে উঠল। ঘুমের ব্যাঘাত ঘটনায় বিরক্ত হলো সে। কপাল ভ্রু কুঁচকে ঘুম ঘুম চোখে কল রিসিভ করে কানে ধরল ফোন। ভারী কণ্ঠে বলে, হ্যালো, কে? ওপাশ থেকে ভেসে এলো পুরুষালী গলার আওয়াজ। বেশ শান্ত স্বরে বলল, জি, আমি। আমিটা কে? আপনার হাগা শেষ হয়েছে ম্যাডাম? কথাগুলো শুনে মুহূর্তে প্রার্থনা সব ঘুম উবে গেল। লাফিয়ে শোয়া থেকে উঠে বসল সে। স্ক্রিনে তাকিয়ে দেখলো সেই রং নাম্বার থেকে কল এসেছে আবার। সকালে ভুল করে কল করলেও এবার যে ইচ্ছে করেছে এত শিওর প্রার্থনা। বাস খাই গলায় চেঁচিয়ে উঠল মেয়েটা। এই বেটা, এই কে তো? হ্যাঁ, মাঝরাতে একটা মেয়ে ফোনে কল করে এসব বলতে লজ্জা লাগে না? চড়িয়ে তোর চাপার দাঁত ফেলে দেবো দেখিস। কিছুক্ষণ নীরবতার পর পাশ থেকে ভেসে এলো ছেলেটার শান্ত গলার আওয়াজ। ম্যাডাম, এত রেগে যাচ্ছ কেন? এই তোর বাড়িতে মা বোন নেই? আছে, শুধু বউটাই নেই। তোর মতো অসভ্য কপালে জীবনে যেন বউ না জোটে। শালার মাঙ্গের নাতি। কথাগুলো বলে কল কেটে নাম্বারটা ব্লক করে দিল প্রার্থনা। কি অসভ্য ছেলে! এত রাতে একটা মেয়েটাকে কল দিয়ে কী সব কথা বলেছে। সামনে পেলে চড়িয়ে লাল বানিয়ে দিত গা। ফোনটা সাইলেন্ট করে শুয়ে পড়ল আবার। চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ঘুম আর ধরা দিচ্ছে না। মেজাজ আরো গরম হতে লাগলো প্রার্থনার। মানে রাগ মিটিয়ে বকাবকি করতে লাগলো ছেলেটাকে। নিশ্চয় কেন বকাটে বাউন্ডুরের ছেলে হবে। কোনো ভদ্র ঘরের ছেলে তো এত রাতে কল করে এসব বলবে না। রাতে ঠিক মতো ঘুমাতে না পারায় সকাল থেকে প্রার্থনার মাথা ধরে আছে। নিচে এসে প্রথমে এক মগ কফি খেয়ে এলো সে। এর মধ্যে নিচে নেমে এলো সরকার বাড়ির ছোট্ট ছেলে জিসান সরকার। সে প্রার্থনা দিকে তাকিয়ে খোঁচা মেরে বলল, কি রে হাগা রানী, তোর হাগা শেষ হয়েছে? প্রার্থনা ভাইয়ের কথা শুনে রাগে ফুঁসে উঠে প্রার্থনা। এই ছেলে সবসময় তাকে খোঁচায় আর লজ্জায় ফেলে। সরকার বাড়ির বড় ছেলে সাহেব সরকারের দিকে তাকিয়ে বললেন, ভাইয়া, ছোট ভাইয়ার কিছু বলবে? আমি কিন্তু ওর মাথা ফাটিয়ে দেব। তুই আমার মাটি ফাটিয়ে দিবি আর আমি বসে বসে আঙুল চুইব। সায়রার ছোট ভাইয়ার দিকে গরম চোখে তাকিয়ে বলে, জিসান, উল্টোপাল্টা কথা বলে মার খাবি কিন্তু। জিসান মুখ বাঁকিয়ে বলে, এই ও হাগলে দোষ নেই আর আমি বললেই দোষ। প্রার্থনা জিসানের মাথার চুল দুই হাতে খামচে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, গতকাল থেকে অনেক সহ্য করেছি। আমি হাগি, তুমি হাগো না। এই টেপা, আমার চুল ছাড় বলছি। ছাড়বো না। দুজনে ধস্তাধস্তির মাঝেই প্রার্থনা বড় ভাই রোহানের সিঁড়ির কাছ থেকে দৌড়ে এসে বোনকে টেনে সরিয়ে আনলো জিসানের কাছ থেকে। জিসান সোফা ছেড়ে মেঝেতে বসে পড়েছে, দুই হাত মাথা চেপে ধরে। প্রার্থনা ফুঁসছে এখানে। রোহান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বল, প্রার্থনাকে না সরিয়ে বসে বসে তামাশা দেখছো? সায়ন মেজো ভাইয়ের দিকে তাকিয়ে বলল, দেখো, দেখবো না? দোষটা তো ওরই। বারবার প্রার্থনার পেছনে লাগে কেন? প্রার্থনা বড় ভাইয়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আর একবার এমন কিছু বলে মাথা চুলও সবগুলো একটা একটা করে তুলে ফেলবো। জিসান মুখ তুলে কটমট করে তাকিয়ে বলল, আজকে তোর একদিন কি আমার একদিন? জিসান উঠে দাঁড়াতেই সোফা বসে থাকা সায়র ছোট্ট ভাইটে টেনে ধরে বলল, সকাল সকাল বেতের বাড়ি খেতে না চাইলে চুপচাপ বসে থাক, আব্বু এখনই নিচে নামবে। প্রার্থনা দাদির সকিনা বেগম পান চিবোতে চিবোতে ড্রয়িং রুমে এসে বললেন, কি হয়েছে? সকাল সকাল চিৎকার চেঁচামেচি করতেছ কেন? প্রার্থনা দাদির দিকে তাকিয়ে কর্কশ গলায় বললেন, বুড়ি সব দোষ তোমার। বুড়ো হয়ে গেছে, এখনো মাথা বোধ বুদ্ধি শুধ হয় না। বলেই হয়তো ওয়াশরুমে গেছে, তা না বলে হাঁটতে গেছে হাঁটতে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প আমার কাব্য তুমি চলবে।